নমস্কার। আজকের গল্প নিঃশব্দ অবসান। কলমে সন্দীপ, কণ্ঠে আমি সুবীর। ঝিনুকের স্বভাব ছিল অদ্ভুতভাবে সংযত, নদীর তলদেশের মতো নীরব, শালিক পাখির ডানার মতো হালকা, অথচ অন্তর্লীন গভীরতায় অমেয়। তার হাসি ছিল আলোর মতো, কিন্তু সে আলো কখনো নিজের অন্ধকারকে প্রকাশ করত না। সংসারের চৌহদ্দির মধ্যে এসেছিল এক নীরব সঙ্গীত, শোনা যায় কিন্তু উৎস ধরা যায় না। আমাদের বিবাহিত জীবন ছিল বাহ্যত সাধারণ। ভোরবেলায় চায়ের কাপ, খবরের কাগজের পাতায় পাতায় আমার ব্যস্ত দৃষ্টি, রান্নাঘর থেকে ভেসে আসা ঝিনুকের গলার মৃদু সুর, সব মিলিয়ে এক অনাড়ম্বর অথচ পরিপূর্ণ দিন যাপন। আমি অফিসমুখী মানুষ, হিসেব, অডিট, লক্ষ্য পূরণের দৌড়, এই সবই আমার পৃথিবী। আর ঝিনুক, সে ছিল সেই পৃথিবীর নিঃশব্দ ভর কেন্দ্র। সে কখনো উচ্চকণ্ঠ ছিল না। অভিমানকে সে শাড়ির আঁচলে বেঁধে রাখত, ক্লান্তিকে ভাঁজ করত আলমারির ড্রয়ারে, আর নিজের ব্যথাকে চেপে রাখত বুকের গহীনে। আমি ভাবতাম এটাই তার স্বভাব। আজ বুঝি সেটাই ছিল তার মহত্ব, আবার তার ট্র্যাজেডিও বটে। মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে দেখতাম সে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বাতাসে তার চুল উঠছে, অথচ তার ভেতরের ঝড়ের কোনো শব্দ নেই। জিজ্ঞেস করলে বলতো, ঘুম আসছে না গো, একটু হাওয়া খাচ্ছি, যাও না তুমি ঘুমিয়ে পড়ো। আমি আর প্রশ্ন বাড়াতাম না, কারণ আমারও তো পরদিন অফিসে গুরুত্বপূর্ণ মিটিং, গুরুত্বপূর্ণ ফাইল, গুরুত্বপূর্ণ সংখ্যা। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে আমি গুরুত্ব দিতে ভুলে গিয়েছিলাম। ধীরে ধীরে তার শরীর শুকিয়ে আসছিল। আমি ভেবেছি হয়তো ডায়েট করছে। মাঝে মাঝে তার চোখের নিচে কালি দেখেছি, ধরে নিয়েছি অতিরিক্ত কাজের ক্লান্তি। সে কখনো অভিযোগ করেনি, একবারও বলেনি আমার খুব কষ্ট হচ্ছে গো। বরং উল্টোটা, আমি যদি সামান্য মাথা ব্যথার কথা বলতাম, সে ব্যস্ত হয়ে পড়তো ওষুধ খুঁজতে। আমি জানতাম না সে একা একা ডাক্তারের চেম্বারে গেছে, জানতাম না রিপোর্ট হাতে নিয়ে হাসপাতালের সিঁড়িতে বসে কিছুক্ষণ নির্বাক থেকেছে, জানতাম না শেষ পর্যায়ে শব্দ দুটো তার কানে বজ্রপাতের মতো নেমে এসেছিল। সে কাউকে কিছু বলেনি, আমাকে তো নয়। মার্চ মাস, অর্থ বছরের শেষ, অফিসে চাপ তুঙ্গে, ফাইলের স্তূপ, হিসাবের অঙ্ক, বসের করা নির্দেশ, সব মিলিয়ে আমি যেন যান্ত্রিক হয়ে উঠেছিলাম। ঠিক সেই বিকেলে ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার। ওপাশের কণ্ঠে তাড়াহুড়ো আর আতঙ্ক। দাদা, ঝিনুকদি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি। আমার হাত কেঁপে উঠল, চোখের সামনে সংখ্যাগুলো ঝাপসা হয়ে গেল। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমে এসেছে। করিডোরে সাদা আলো, অচেনা গন্ধ, আর এক অদ্ভুত শূন্যতা। ডাক্তার বেরিয়ে এসে শান্ত গলায় বললেন, ক্যান্সার, খুব লাস্ট স্টেজ। চিকিৎসা শুরু হলো, খুব দেরি হয়ে গেছে। ব্যাপারটা উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। অনেকদিন। এই শব্দটি আমার বুকের ভেতর ছুরির মতো বেঁধে রইল। আমি কি এতটাই অমনোযোগী ছিলাম? আমি কি এতটাই ব্যস্ত ছিলাম নিজের সাফল্যের হিসেব কষতে, যে তার জীবনের শেষ হিসেবটুকু টের পাইনি? সাদা চাদরে ঢাকা তার মুখখানি দেখলাম, অদ্ভুত প্রশান্তি, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। মনে হলো সে যেন আবারও তার স্বভাবসিদ্ধ নীরবতায় সব কষ্ট গোপন করে কেমন নিশ্চিন্তে শুয়ে আছে। বাড়ি ফিরে আলমারি খুলতেই একটা খাম চোখে পড়ল, আমার নামে লেখা, তার হাতের অক্ষর, পরিচিত,
স্নিগ্ধ অথচ আজ অশ্রুসিক্ত। চিঠিতে সে লিখেছে, তোমাকে বলিনি বলে রাগ করো না যেন। তোমার কাঁধে এত দায়িত্ব, আর একটি দুশ্চিন্তা চাপাতে মন সায় দেয়নি। ভাবলাম হয়তো ভালো হয়ে যাব, যদি নাই পারি তবে যেন তোমাদের হাসি দেখেই আমি বেঁচেছিলাম। ছেলেকে বলো, মা দূরে যায় না, শুধু অন্য আকাশে থাকে। চিঠির শেষ লাইনে ছিল, সব কথা কি মুখে বলতে হয়? আমি ভেঙে পড়লাম। ঝিনুক তার মৃত্যুকেও নীরবে ধারণ করেছে, যেন সেটিও সংসারের আর 5টা দায়িত্বের মতোই তার একার বোঝা। আজ বাড়ির প্রতিটি কোণে তার অনুপস্থিতিটা প্রকট হয়ে ওঠে। রান্নাঘরের তাক, শোবার ঘরের জানালা, বারান্দার কোণে রাখা মানি প্ল্যান্ট, সব সব যেন তার নাম ধরে ডাকছে, ঝিনুক, ঝিনুক। চায়ের কাপ এখনো আছে, কিন্তু তাতে আর তার ঠোঁটের উষ্ণতা নেই। আলমারিতে তার শাড়িগুলো নিথর, অথচ প্রতিটি ভাঁজে যেন তার নিঃশব্দ দীর্ঘশ্বাস জমে আছে। মার্চ এলে আমি অকারণে অস্থির হয়ে উঠি। অফিসের ফাইল খুললেই মনে হয় কোনো অদৃশ্য পাতা উল্টে যাচ্ছে, যেখানে লেখা আছে আমার অমনোযোগ, আমার অবহেলা, আমার ব্যস্ততার নির্মম মূল্য। রাতে বারান্দায় দাঁড়াই, আকাশের দিকে তাকিয়ে থাকি। কোনো একটি তারা একটু বেশি উজ্জ্বল মনে হলে ভাবি, ওই কি ঝিনুক? ওই কি আমার ঝিনুক? সে কি এখনো নীরবে তাকিয়ে আছে আমাদের দিকে? হয়তো আছে, কারণ সে তো কখনো শব্দ করে বিদায় নেয়নি। ঝিনুক আমাকে শিখিয়ে গেছে, ভালোবাসা সবসময় উচ্চারণের বিষয় নয়। অনেক সময় তার নীরবতার গভীরে জন্ম নেয়, নীরবতার মধ্যেই পূর্ণতা পায়। কিন্তু সেই নীরবতা যদি অতিরিক্ত দীর্ঘ হয়, তবে তা একসময় শোকের শিলালিপি হয়ে দাঁড়ায়। আজ আমি যখন ছেলেকে জড়িয়ে ধরি, মনে হয় আমি কি তার মায়ের মতোই কোনো না কোনো কথা, না বলা ব্যথা অদৃশ্য করে রাখছি? আমি কি আবারও ব্যস্ততার অজুহাতে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোকে অবহেলা করছি? ঝিনুকের মতো আমার কাছে কেবল ব্যক্তিগত শোক নয়, এটি এক নির্মম আত্মসমীক্ষা। আমরা যারা প্রতিদিন সাফল্যের পেছনে ছুটি, তারা কি বুঝি ঘরের ভেতরে যে নীরব মানুষটি আমাদের জন্য আলো জ্বেলে রাখে, তার ভেতরেও হয়তো এক অন্ধকার জমে উঠেছে? ঝিনুক সেই অন্ধকারের কথা বলেনি, কিন্তু তার নীরবতা আজ আমার জীবনের সবচেয়ে বড় উচ্চকণ্ঠ সত্য। কখনো কখনো গভীর রাতে মনে হয় সে যেন পাশের ঘর থেকে ডাকছে, শুনছ? আমি চমকে উঠি, তারপর বুঝি ওটা কেবল স্মৃতি। তবু সেই স্মৃতি এখন আমার একমাত্র সঙ্গী। আমি জানি তার মতো করে আর কেউ কখনো নিঃশব্দে ভালোবাসবে না আমায়, কারণ ঝিনুক তার জীবনের অন্তিম অধ্যায়ও লিখেছে বিনা শব্দে, শুধু ভালোবাসার অক্ষরে, আত্মত্যাগের কালিতে। আজ যখন আকাশে চাঁদ ওঠে, আমি মনে মনে বলি, তুমি সব কথা মুখে বলতে শেখাওনি, কিন্তু তোমার না বলা কথাগুলোই আজ আমার জীবনের সবচেয়ে গভীর ভাষা। ঝিনুক নেই, তবু তার নীরবতা আছে। ঝিনুক নেই, তার চাপা কান্না আছে। ঝিনুক নেই, তার অদৃশ্য উপস্থিতি আছে। আর আছে এক অনন্ত অনুশোচনা, যে অনুশোচনার অন্ত্যেষ্টি কোনো দিন হয় না, কোনো দিন না। নমস্কার।